ও যবে থেকে জীবনে এসছে ও এটা দেখেছে এবং একটা সময় আমাদেরও মনে হয়েছে আর কারোর সাথে আমরা কথা বলবো না, বুঝলে। আমাদের যখন সিন গুলো হতো আমাদের ইউনিটের প্রত্যেকটা মানুষের চোখে জল থাকতো। মানে আমি আর আমার বাবা 6 মাসও না কথা বলে থেকে। রোমান্টিক সিন হতো, হিরো হিরোইনের কাছে আসছে, সেটা দেখলে আমার মায়ের রিমোট দিয়ে বন্ধ, তারপরে হবে কি সেটা তো দেখলোই না। জিমে চলে যাও, ওজন তোলো, ঘাম ঝরবে, ফ্রাস্ট্রেশন বেরিয়ে যাবে, আমরা সবাই ফ্রাস্ট্রেটেড। আমার ছোটটাকে তো ডেফিনেটলি শিখেছি যে আরে কিভাবে করতে হয়। দি মৌসুমী চ্যাটার্জি, ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি উইথ আ স্টোরি, মানে যাকে দেখে হয়তো আমাদের মা বাবাদের হাঁটু কেঁপে যায়। আমার বাবা বলছে ছোটবেলা থেকে আপনাকে দেখছি, আমি বললাম প্লিজ এরকম বলো না, ওনারও বয়স এরকম হয়নি। বাবা কিন্তু বাড়িতে বস ছিল, ঠিক আছে, আর আমি ছিলাম কনস্টেবল। আমি ফোন করতাম, বাবা হ্যাঁ বল কি হয়েছে, কেন ফোন করেছিস। ছেলেরা সারা জীবন নিজের বাবাকে ভুল ভাবে, আনটিল আনলেস তাদের নিজের একটা ছেলে হয় যে তাকে ভুল ভাবে। ভীষণ আদুরে একটা শব্দ, এই শব্দের একটা ইংরেজি নাম হতে পারে যেটাকে বলা যেতে পারে অ্যাফেকশন, কিন্তু এই আদুরে শব্দটির কোনো ইংরেজি নাম নেই, কারণ এই শব্দটা ভীষণ ভীষণ আদুরে এবং ভালোবাসার খুব কাছাকাছি। আর সেই শব্দটা কি, যদি একটু আমার সঙ্গে যারা রয়েছেন ইয়াশ এবং নুসরাত, তারা যদি একটু বলেন শব্দটা কি, যে শব্দটার ইংরেজি হয় না। ইংরেজি হয় না কারণ শব্দটা যেটা তুমি বললে যে এতটাই আদুরে, তোমার নিশ্চয়ই গোটা শৈশব সে শব্দেই খেলার মধ্যে খেলতে খেলতে বেরিয়ে গেছে। ভাব এবং আড়ি যেটা আমাদের জীবনের শেষ অবধি থাকবে, দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট, সেটাকে নিয়েই আমাদের সিনেমার নাম আড়ি। ঠিক, এই একটা প্রসঙ্গ আমার মনে হলো, সেটা আমি প্রথমে ইয়াশকে করবো, কারণ বেশিরভাগই ইয়াশকেই করবো, কারণ ইয়াশ এই সিনেমাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, তার সঙ্গে মায়ের কানেকশন মারাত্মক। তো আমি সেই কারণে বলছি, ইয়াশ এরকম হয় যে যখন আমি কিছু কিছু সিন, প্রথমত আমার কিছু কিছু সিনে তোমাকে দুর্ধর্ষ লেগেছে, কিছু কিছু সিনেমা সত্যি ভালো লেগেছে। হ্যাঁ, আমি সিনেমাটা এখন দেখিনি, আমি সিনেমাটা দেখবো, কিন্তু ট্রেলারই আমার দেখে তোমার কিছু কিছু সিন সত্যি মনে হয়েছে। একটা থাকে না যে ধরো এমন কোন সিন বুকটা না ছ্যাত করে ওঠে, এই শব্দটা আমরা খুব কম বলি, হ্যাঁ ছ্যাত করে উঠলো আমার বুকটা। এরকম সিন যখন মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমি করছো, এরকম হয়েছে কখনো? এটা না যখন গল্পের লেভেল থেকেই করছিলেন না, তো ওই ছাদ যেটা বলছো না, ওটা মনের থেকেই এসছে। ওটা মনের থেকে আগে স্ক্রিপ্ট লেভেলে গেছে, তারপরে যখন মৌসুমী ম্যামের সাথে আমরা অন ফ্লোর পারফর্ম করছি, বিষয়টা হচ্ছে যে এই যে কেমিস্ট্রির একটা বিষয় থাকে না, যেটা আর্টিস্টদের নিয়ে বলে, অফ স্ক্রিন আমাদের যে কেমিস্ট্রি, ওটা কেমিস্ট্রির বিয়ন্ড চলে গেছে। মানে ওটা একটা নতুন সম্পর্ক গড়ে উঠেছে আমাদের পার্সোনাল লাইফে, আমাদের 3 জনের জন্যই। সেখান থেকে সেইটা যখন ক্যামেরা ক্যাপচার করেছে, ওটার অভিনয় ছিল না আমাদের জন্য। মানে ওই বন্ডিংটা এমনই যে আজকে ওনাকে কাঁদতে দেখে আমরা কাঁদবো, আমরা কাঁদলে উনি কাঁদবেন। তো এটা খুব পার্সোনাল লেভেল থেকে একটা বন্ড এসছে। আর কোথাও না কোথাও এই ছবিটা করতে গিয়ে এত ডিপলি এই মা ছেলের বিষয়টা আমাদের দুজনের মাথায় এস্ট হয়ে গেছে যে ওটা না রিল থেকে রিয়েলে চলে এসছে। সো যখন আমরা করছিলাম ও পারফরমেন্স, এক তো মানে ওনার অভিনয় নিয়ে বলার জায়গা মানে আমাদের ঠিক আছে, কিন্তু তা হলে উনি যখন করছেন, মানে আমার কিন্তু এটাই মনে হয়েছে যে আমার মা কাঁদছে। আর নিজের মাকে কাঁদতে দেখে যেইভাবে মন ভাঙে, আমারও মন সেইভাবেই ভেঙেছে। আর আমার মনে হয় নুসরাতেরও সেটাই মনে হয়েছে। আমি শুধু দেখেছি যে ওই সেটে যখন আমরা সিন করতাম, কেউই কিন্তু গ্লিসারিন নিচ্ছে না, যেটা আমাদের বহুবার করতে হয়। মনটা এমনিই ভারী হয়ে যেত। ওটা কিন্তু ভেতর থেকে না আসলে কোনোদিন সম্ভব না। আমি বলছি না যে আমরা দারুণ অভিনেতা। আরেকটা তোমাকে ইনসাইট দিচ্ছি, অভিনেতাদের বাদ দিলাম আমি। আমাদের যখন সিন গুলো হতো আমাদের ইউনিটের প্রত্যেকটা মানুষের চোখে জল থাকতো। সো মানে এটা প্রচন্ড, ইট ইজ নট দ্য ক্রেডিবিলিটি অফ অ্যাক্টিং। এটা শুধুমাত্র ভেতর থেকে যতক্ষণ না উপভোগ করতে পারবে, এটা সম্ভব নয়। আমি আমার ডিওপির চোখে জল দেখেছি, আমার ডাইরেক্টরের চোখে জল দেখেছি, আমাদের টেকনিশিয়ানস এর চোখে জল দেখেছি, আমাদের যারা স্টিল ফটোগ্রাফার তার চোখে জল দেখেছি। সে চোখ মুছতে মুছতে ফ্লোর ছেড়ে বেরিয়ে গেছে। সো ইট ওয়াজ আ হেভি, মানে কি বলবো, হেভি ডিউটি সিন, ফুল অফ ইমোশনস। আর মায়ের বিষয়টা এমন না, মানে মা মানেই তো একটা সবচেয়ে শ্রেষ্ঠ ইমোশন। মা শব্দটাই হচ্ছে স্ট্রংগেস্ট শব্দ বোধহয়। হ্যাঁ, একদমই। বাঙালি মনে হয় পৃথিবীর জন্য ভগবান মাকে ছাড়া কি পৃথিবী সৃষ্টি করতে পারতো? অসম্ভব। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই ছবির সঙ্গে যে অ্যান্টি রোগেট
ডিমনেশিয়া, রাইট? অ্যান্ট্রোগেট ডিমনেশিয়া, অ্যান্ট্রোগেট অ্যামনেশিয়া, সরি অ্যামনেশিয়া, হ্যাঁ অ্যামনেশিয়া। আমি বলছি যে এই ক্ষেত্রে না আমি আমার পরিবারে দেখেছি এটা, মানে কিরকম হয়েছে না, আমি এটাকে এই অসুখের আওতায় ফেলবো কিনা জানি না, জিনিস ভুলে যাওয়া, মানে আমি এখানে রাখলাম এখানে, আজকে ধরো আলজাইমার, ডিমেনশিয়া, অ্যান্ট্রোগেট অ্যামনেশিয়া, এবার এই প্রত্যেকটা জিনিসই মানুষ ভুলে যায়, কিন্তু ভোলাটা আলাদা আলাদা পদ্ধতিতে হয়। কেউ রিয়েল টাইমে ভুলে যায়, মানে আমার দাদুর বয়স হওয়ার পরে এমন হয়ে গেছিল যে মা দাদুকে খেতে দিয়ে দিয়েছে, লাঞ্চ করা হয়ে গেছে, 1 ঘন্টা পরে এসে চিৎকার করছে যে তুই আমাকে খেতে দিলি না। তো সে কিন্তু ভুলে গেছে যে তাকে খেতে দেওয়া হয়েছিল, কিন্তু সে প্রেজেন্ট টাইমে আছে, কিন্তু প্রেজেন্টটা মাথায় রাখতে পারছে না। অ্যান্ট্রোগ্রেড যেই হয়ে যায়, মানুষের অনেক সময় পাস্টে আটকে থাকে। সো এটা না বয়স গেলে এটা খুবই কমন, যাদের বাড়িতেই বয়স্ক লোকেরা আছে তারা রিলেট করতে পারবে। মানে স্ট্রং মোমেন্টস গুলো কি মনে রাখে শুধু, মানে যেগুলো ভীষণ, মানে আমি বলতে চাইছি যে এই মোমেন্ট গুলো খুব আমার কাছে ভীষণ জীবন্ত, সেই মোমেন্টস গুলো আইদার সেই মোমেন্টটা হ্যাপি মোমেন্ট হবে বা সেই মোমেন্টটা খুব ট্র্যাজিক মোমেন্ট হবে, তখনই দেখবে ব্রেন সেগুলো মনে রাখে। তুমি তো সব মোমেন্টস জীবনের মনে রাখতে পারবে না। অনেক ছোট ছোট জিনিসও হয়। আমি আমার বাড়িরই এক্সাম্পল দিচ্ছি। আমার দাদু এত বয়স হয়ে গেছে, বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে, চশমা পরেনি, ভুলে গেছে। আচ্ছা, বাইরে বেরিয়ে বাড়ির রাস্তা মনে করতে পারছে না। এটা কিন্তু খুব কমন, মানে এটা আমি আমার ঠাকুমাকেও দেখেছি, যখন বয়স হয়ে গেছে আমাদের চিনতে পারছে না। ইট ইজ আ প্রবলেম, কমন প্রবলেম, যেটা আমরা সকলে রিলেট করতে পারবো। তো এই সিনেমাটা যখন আমরা গল্পটা ভাবছিল, তখন কিন্তু এমন এমন জিনিস বা এমন এমন সিনস আমরা তুলে ধরার চেষ্টা করেছি উইচ ইজ ভেরি কমনলি রিলেটেবল, যেটা তুমি তো শুধু ট্রেলার দেখেছো, তুমি যখন সিনেমা দেখবে তারপরে তুমি নিজেই বুঝতে পারবে, তুমি আরেকটা রিভিউ করো বরং যে হাউ রিলেটেবল ইট ইজ। এট দ্য সেম টাইম আমাদের কিন্তু মাথায় এটাও ছিল যে হ্যাঁ এরকম একটা রোগ আছে, কিন্তু আমাদের সাবজেক্ট হেভি না, তার মধ্যেও কিন্তু ইয়ার্কিও থাকবে, কমেডিও থাকবে, মজাও থাকবে, ভালো লাগাও থাকবে, ফিল গুড সিনসও থাকবে। মানে হতেই পারে, যেমন আমার বাড়িতে কেউ অসুস্থ, সে তার ব্যাপারে হয়তো আমি একটা বড় কোনো রোগ হয়েছে, যেটা আমি হয়তো প্রথমে শুনেছিলাম আমার যতটা ধাক্কা লাগবে, রোজকার দিনে কিন্তু আমি ইউজ টু হয়ে যাই। তখন কিন্তু বিষয়টা হয় বাবাকে ওষুধ দেওয়া, মাকে ওষুধ দেওয়া, আমরা ইউজ টু হয়ে যাই, আমরা রোজ বসে কাঁদি না। তো তাদের সাথেও আমাদের ঝগড়া হয়, তাদের উপরে আমরা রেগে যাই, আবার কখনো আদরও করি। এই সিনেমাটা কিন্তু সেটা নিয়ে, ইট ইজ নট আ স্যাড ফিল্ম যে মানে আমরা দেখাচ্ছি যে হ্যাপি ইন দি এন্ড। ইয়েস, যেটা কালকে আমার মাও বলেছে, ওকে ফোন করে রিভিউ দিয়েছে যে যতটা মনের ভেতরে নাড়াচাড়া দিচ্ছে, মনটা যেরকম ভাবে ভারী হচ্ছে, কিন্তু ওটা খারাপ ভাবে ভারী হচ্ছে না, ওটা স্যাডের দিকে ভারী হচ্ছে না। তোমার ভালো লাগায় হয়তো তুমি কেঁদে ফেলবে। হ্যাঁ, ইউ গেটিং টিয়ারি আউট অফ আ ডিফারেন্ট সর্ট অফ জয়, ইমোশনস। আচ্ছা, আরেকটা যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে মানে আমার শুধু ট্রেলার দেখে আমি যতটা আন্দাজ করতে পেরেছি, সেই প্রশ্নগুলো এইখানে ওইভাবেই সাজানো আমার। সেটা হচ্ছে যে আমি আবারও ইয়াসের কাছেই যাব, যেটা হচ্ছে যে এরকম থাকে যে আমরা মাকে অনেক কথা বলতে পারি না, মানে প্রচন্ড ইমোশন, প্রথম ব্রেকআপ হয়তো, হ্যাঁ কিভাবে নেবে, আমি উইক হয়তো ভাববে যে এরকম, ইউ হ্যাভ লস্ট ইউর মম, এন্ড এইটা তোমার একটা বারবার শুনছি যে তুমি ডেডিকেট করা, ঠিক আছে। এমন কোনো ঘটনা আছে যেই কথাটা মাকে বলতে পারোনি, এখন আফসোস করো যে ইস আমি যদি এটা বলতাম, এটা যদি বলতে পারতাম? আমার নিজের মায়ের সাথে যা সম্পর্ক ছিল ছোটবেলা থেকে, আমার কিন্তু কখনো এটা হয়নি যে আমি আমার মাকে কিছু বলতে পারবো না। এমন আমি যদি ভুলও করি, আমি যদি মানুষ খুনও ভুল করে আসি, আমি সেটা গিয়েও আমি আমার মাকে বলতে পারি, কারণ আমার মা আমাকে বকুক মারুক কিছুও করুক, কিন্তু সামনে সেই এসে দাঁড়াবে। তো আমি যদি একটা মেয়েকে ডেট করেছি বা একটু ফ্লার্ট করেছি, আমি কিন্তু সেটাও আমার মাকে গিয়ে বলবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা না প্রস্তুত থাকি না একটা মানুষকে হারানোর জন্য, স্পেশালি মাকে বা বাবাকে। আমিও ছিলাম না। অনেক জিনিস হয় না যে আমরা রেখে দিই যে সারপ্রাইজ দেব, এটা সারপ্রাইজের জন্য বলি, ঠিক আছে, এটা না যে আমি মাকে এটা বলবো না। যেটা তুমি বললে না যে হার্ট ব্রেক হয়, হার্ট ব্রেকও বলেছি আমি আমার মাকে, ঠিক আছে। সো আমার যেটা একটা কষ্ট রয়ে গেছিল সেটা ও জানে। আমার আরো অনেক কিছু করার ছিল, মাকে নিয়ে আমার আরো স্বপ্ন ছিল যে এই জায়গাগুলো ঘুরতে যাব, বিদেশে এই জায়গায় নিয়ে যাব, সেটা করতে পারিনি। বিকজ আমি যখন প্রথম ওই খবরটা পেয়েছি না, আমার মাথায় খালি এটা আসছিল যে আমি কি করতে পারিনি, কারণ ওইগুলো করার ছিল। আমার জীবন বলতেই আমার মা ছিল, মানে মার আশেপাশেও কেউ ছিল না। সো মাথায় কিন্তু বারে বারে এটাই আসতো যে এটা করতে পারলাম না আমি, এটা তো করার ছিল, এটা তো বলেছিলাম করব, প্ল্যানও ছিল, করতে পারলাম না।
আমার সেই গেলটা ছিল। আর অনেক জিনিসে না এটা ছিল যে অনেক কথা বলা হয়নি, মাকে তো এটা বলা হলো না। তো এই ছবিটা কোথাও না কোথাও ওটা একটা পূর্তি যে আমরা অনেক সময় যখন মানুষকে হারাই তারপরে ভাবি যে এই কথাগুলো তো বলাই হলো না। সো এই ছবিটার মাধ্যমে কোথাও না কোথাও সেই কথাগুলো আবার বলতে পেরেছি নিজের মাকে। আর আমি মনে করি আমার মা যদি আজকে লোকেদের থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, মায়েদের স্পেশালি খুব ভালো লেগেছে। তো আমি ভাবি যে আমার মাও যদি এই ছবিটা দেখে, যেখানেও আছে সে, তার ভালো লাগবে। আর এই ছবিটার মাধ্যমে আমি আরেকজন মাকে পেয়েছি, উনি একটা শাশুড়ি মা পেয়েছেন। একদম একদম। আর মানে সম্পর্কটা কিন্তু একদমই ওরম, মানে এই জাস্ট আমরা ওনাকে এয়ারপোর্টে ছেড়ে এলাম। বিশ্বাস করো ছাড়ার সময় আমার মনটা কিরকম একটা ভারাক্রান্ত, মানে খুব হেভি হয়ে গেছিল, বুঝেছো? আমি তো চলে যাচ্ছি, কিন্তু খুব মিস করবো। কিন্তু তারপরে এসেই বলছি যে আমরা আবার নেক্সট মান্থ কিন্তু গিয়ে আবার দেখা করে আসবো ওনার সাথে। ছেলেই বলছে, আমরা এক্ষুনি ডিসাইড করলাম এই অফিসে বসে কথা বলতে বলতে। সো ইয়েস। আচ্ছা একটা কথা বলি, এই তো ভালো ভালো কথা বলছি, আমরা একটু অভিমানের কথা বলি। অনেক দিন কথা হয়নি, হাইয়েস্ট কতদিন হয়েছে বাবা মার সাথে কথা হয়নি? মানে এরকম ঝগড়াঝাটিতে হতে পারে, অভিমানে হতে পারে, হাইয়েস্ট কতদিন? দেখো আমার বাবার সাথে যদি আমি বলি, আমার বাবার সাথে আমার কথা বলাটা কমপ্লিট করতে এসো না, কারণ আমার বাবাও কম কথা বলে, আমিও কম কথা বলি। তো 25 দিন হয়ে গেছে। অভিমানে বলছি, মানে কিছু একটা হয়েছে অভিমানে আমি আর আমার বাবা 6 মাসও না কথা বলে থেকে। 6 মাস মানে হাইয়েস্ট, মানে এর উপরে নয়? এর উপরে নয়, হ্যাঁ। নুসরাত 3 তো গেছে বটে। 3 কে হু ব্রেক দ্য আইস, মানে ভাঙলো? আমরা মানে আমি, হ্যাঁ আমি আইসবে, কিন্তু আমি বাচ্চাদেরই করা থেকে সব খবরগুলো পেয়ে যেতাম, সব খবরগুলো চলে আসতো। না ছেলেদের না বাবাদের সাথে হয় একটা বয়সে ভালোবাসাও থাকে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা ইগো বলবো কি নাকি, আই থিংক একটা প্রিন্সিপালের পার্থক্য হয়ে যায়, মতের অমিল থাকে, অনেক বিষয় থাকে। আর আমরা বাচ্চারা ভাবি না যে আমরা বড় হয়ে গেছি, আমরা সবটা জানি, এবং তারা ভাবে তোমরা কিছুই জানো না। কালকে রাত্রেও ফোন করে বকেছে, এমন কিছু নিয়ে বকেছে আমি ভাবতেই পারিনি যে এটা কারণ হতে পারে। হ্যাঁ, বসে হঠাৎ করে বলো ঝাড়ছে আমাকে, বলো দুঃখ পাচ্ছে বসে। আমরা মারা ঠিক আছে, তুমি ভুল, মানে আমার ভুল হয়েছে, কিন্তু কারণ হতে পারে না, আনইনটেনশনালি ধরো কিছু একটা হয়ে গেছে। আমি আমার বাবাকে খুব ভয় পাই। সেম। আবার অনেকে বলে যে আমরা আমার বন্ধু বান্ধব বলে তুই ভয় পাস, তাদের না সম্মান করিস। আমি সম্মান তো বটেই, ভয়টা না সবসময় গায়ের জোরে হয়। মানে এটা না যে ফিজিক্যালি, এটা কিন্তু ভালো আপব্রিঙ্গিং, এটা মানতে হয়। আমি দেখেছি গলার সুর চেঞ্জ হয়ে যায় বাবা ফোন করলে। কি করছে যে ধরো 4-5 জন কাকু বাবার বন্ধু বান্ধবরা আসলো, আমাকে গিয়ে নমস্কার করতে হবে, মানে আসলে এরকম দেখাবো আমার নমস্কারটা ভেতর থেকে না আসলে এরপরে এটার একটা মানে রিঅ্যাকশন চলতো, তুই নমস্কারটা করলি না কেন, আরে বাবা এইটা কি, এইটা একটা হতো। তোমার এরকম কি হতো, মানে যেটা করতেই হতো? আমার বাবা না অ্যাকচুয়ালি ডিফেন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি। আমার দাদু ডিএসপি ছিলেন, আমার বাবা ডিআইজি ছিলেন। তো এই ফোর্সের ব্যাকগ্রাউন্ডে না বাড়িতে ডিসিপ্লিনটা হ্যাঁ, বাবা কিন্তু বাড়িতে বস ছিল, ঠিক আছে, আর আমি ছিলাম কনস্টেবল। তো বাকি 5 জন কনস্টেবলের সাথে যেই টোনে কথা বলতো, আমার সাথেও সেইভাবেই বলতো। মানে বাবা একটু স্ট্রিক্টই ছিল। আমি ফোন করলেও মানে আমি ফোন করতাম, বাবা হ্যাঁ বল কি হচ্ছে, কেন ফোন করেছিস? তো টোনটা এখনো কিন্তু রয়ে গেছে, হ্যাঁ বাবা। এটা দিকে বলছে আমরা বাবা, এই তো এক্ষুনি অন্য টোনে আমার সাথে কথা বলছিলে, এই তোমার বাবার ফোন এসে হ্যাঁ বাবা করে বাইরে। বাট আই থিঙ্ক উই ডু দ্যাট, এন্ড এটা করাই উচিত। ঠিক, কিন্তু একটা জিনিস আমি বলবো, মানে বাবাকে খারাপ লাইটে রাখবো না আমি। মায়ের সাথে আমার খুব ভালোবাসা, খুব প্রেম। বাবার লাইফ লেসন্স গুলো হয়তো যখন দিয়েছে না, তখন হয়তো ওই বয়সটা ছিল না যে বুঝতে পারবো। ওই যে একটা জানো তো একটা কথাই আছে ছেলেদের জন্য স্পেশালি, যে ছেলেরা সারা জীবন নিজের বাবাকে ভুল ভাবে, আনটিল আনলেস তাদের নিজের একটা ছেলে হয় যে তাকে ভুল ভাবে। তখন গিয়ে ছেলেরা নিজের বাবাকে ভালোভাবে বুঝতে পারে। তো আই থিঙ্ক দ্যাট গোস। ঠিক। আচ্ছা, দুজনের জন্মের আড়ি, মানে জন্মের ভাব তো আমরা বলি, জন্মের আড়ি এরকম করা হয়েছে? জন্মের আড়ি মানে আর কোনোদিন তার সাথে আর কোনো যোগাযোগ নেই, এরকম কেউ আছে? বন্ধু বান্ধব হতে পারে, স্কুলের বন্ধু বান্ধব? না, আমার মনে হয় ওটা খুবই এক্সট্রিম লেভেলে চলে যাবে। জন্মের মতো আড়ি মানে জীবনটাই তো পার্মানেন্ট নয়, তাহলে পার্মানেন্ট আড়ি করেই বা কি লাভ? পার্মানেন্ট আড়ি কারোর সাথে হয় না। ইউ নেভার নো ইন লাইফ কখন কি হয় জীবনে। আবার হয়তো হুট করে ভাব হয়ে গেল, জীবনের কোনো গ্যারান্টি আছে? আমাদের হয়েছে ম্যাক্সিমাম
আত্মীয়দের সাথেই আরই আচ্ছা বিকজ যখন দরকার ছিল তখন সবার কথা বলছি না, দরকার ছিল তো ফ্যামিলি ওয়াইজ তুমি বলছো, হ্যাঁ ফ্যামিলি ওয়াইজ তো মানে আছে কিন্তু নেই এরকম হ্যাঁ আছে কিন্তু নেই, সেটা আছে। আর আমার বাবা সেটা মেনটেন করেছে, তো আমিও সেটাই মেনটেন করেছি। আরেকটা বিষয়, দুজনের ক্ষেত্রে এটা বলবো কারণ দুজনেই সেই ফেসটা দেখেছো, আমি যদি খুব ভুল না করি, এরকম মানে সবার সঙ্গে আড়ি করে দেবো জীবনে, কাউকে ভাল লাগছে এরকম সিচুয়েশন এরকম হয়েছে কিন্তু আমরা করিনি আড়িটা, শুধু নিজেদের মধ্যেই আমরা রেখেছি। মানে ও যবে থেকে জীবনে এসছে ও এটা দেখেছে, এবং একটা সময় আমাদেরও মনে হয়েছে আর কারোর সাথে আমরা কথা বলবো না, বুঝলে, শুধু আমরাই নিজেদের জীবন গড়ে তুলবো, বাট সেরকমটি হয় না ওটা, মানে কি বলবো। কিন্তু আমি তাও বলবো ওটা যেটা নুসরাত বলছে ওটা হয়তো ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেবল নয়, ডিপ্লোমেসির দিক থেকে ঠিক, কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমার পরিবার ছাড়া আর কেউই তোমার আপন হয় না এট দি এন্ড অফ দ্য ডে। সেটা আমরা বরাবরই বলে গেছি যে ফ্যামিলি কামস ফার্স্ট, এবং পরিবারই পাশে দাঁড়াবে, বাকিরা জ্ঞান দিতে ঠিক চলে আসবে, কিন্তু পাশে দাঁড়ানো যেখানে বিষয়, যেখানে তুমি ভুল করো ঠিক করো যাই করো, হয়তো বাড়ির ভেতরে শেষ করে দেবে, তোমাকে ভুলটা শোনাবে, কিন্তু বাইরে একটা সাপোর্ট সিস্টেম তো অবভিয়াসলি ফ্যামিলি হয়। ঠিক। আচ্ছা, আরেকটা বিষয়, মজাদার প্রশ্নগুলো আমি একটু করে নিয়ে গেছি, সেটা হচ্ছে যে এরকম হয়েছে যে এটা ভাবছিলাম আমি তোমার ট্রেলার এবং গানগুলো দেখার পর, এই যে ডাকাত পড়েছে গানটা, হ্যাঁ খুব পপুলার হয়েছে, ফাইন। আমার বক্তব্য হচ্ছে যখন আমি ছোট ছিলাম তখন যদি এরকম গান আমি শুনতাম ইউটিউবে, বা যদি ইউটিউব থাকতো, একটা খুন্তির বাড়ি থাকতো একটা, ঠিক আছে, নয় হচ্ছে খুন্তির বাড়ি, নয় একটা জুতোর বাড়ি, হ্যাঁ কিছু একটা হতো। তোমাদের ক্ষেত্রে কি হয়েছে, মানে তোমাদের যখন এরকম বয়স, মানে আমি বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে যখন এরকম গান, ডাকাততে পড়েছিস গুড, মানে আমাদের ভালো লাগছে গানটা, টেপি গান, কিন্তু যে সিনস বা ওই নাচ এরকম যখন দেখেছো, তখন ফার্স্ট যখন বাবা মা কি বলেছিল, দেখতে পেয়ে গেছে, পে দিয়েছে, কি করেছে? মেয়েদের ক্ষেত্রে খুব কম হয়, ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। না কে বলেছে মেয়েদের ক্ষেত্রে কম হয়? মেয়েদের মা থাকে, মনে রেখো, বাবারা আমাদের কিছু বলে না, কিন্তু আমাদের পিছনে মা। এখনো জবের মতো ভয় পাই আমি আমার মাকে। তো মা তো আমাদের রেস্ট্রিক্টেড তো টাইমিং সেই সময় ছিল, আমরা আজকে প্যারেন্ট হিসেবে বলি যে স্ক্রিন টাইম রেস্ট্রিক্ট করে দাও, কিন্তু সেই সময় থেকে আমাদের স্ক্রিন টাইমিং রেস্ট্রিক্টেড ছিল, কার্টুন ছাড়া কিছুই দেখতে আর পারবে না। তো আমরা যখন লুকিয়ে লুকিয়ে দেখতাম যে সিনেমা, আর ইংলিশ মুভি দেখতে পারবে না, এটা একটা বিশাল চাপ ওদের মাথায়, যে কি থাকতো যে ইংলিশ ফিল্মে কি দেখাচ্ছে। তো এবং অনেক ধরনের এরকম একটা রোমান্টিক সিন হতো, হিরো হিরোইনের কাছে আসছে, সেটা দেখলে আমার মা এসে রিমোট দিয়ে বন্ধ, তারপরে হবে কি সেটা তো দেখলোই না, বন্ধ করার পরে করে চিৎকার করবে, এবং আমাদের চুপচাপ নিজেদের রুমে গিয়ে বসে থাকতে হবে। সে চিৎকারে যদি আমরা জবাব দিই তাহলে বেরোবে হচ্ছে খুন্তি বা হাতের কাছে যেটা পাবে। সেটা খুবই নর্মাল বিষয় একটা বাঙালি বাড়িতে, যে তখন মা এবং বাবা হয়তো ডাকাত হয়ে যেত। তো আজকের ডেটে ভীষণ চিলড আউট, যে সবাই ডাকাত করেছে দেখছে। আমার দেখো, আমার মায়ের অ্যাকচুয়ালি খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর খুব অল্প বয়সে আমি হয়ে গেছিলাম। ও তো মায়ের মাও বেস্ট ফ্রেন্ড, তো ওর মনে হয় না চাপ হয়েছে খুব? আমার মাও কিন্তু একদম ফিল্ম বাফ ছিল, মানে সিনেমা দেখতে খুব ভালোবাসতো, গান শুনতে খুব ভালোবাসতো। মানে আমার মা নিজেই এত কেস খেয়েছে আমার ঠাকুমার কাছে, তখনকার দিনে রেডিও হতো, হ্যাঁ, আর আমার মায়ের গান শুনতে খুব ভালো লাগতো। আমার বাবা একটু অফ, কারণ ডিফেন্সের লোক তো আমার মা ওই গান শুনতে শুনতে তখন রান্না করছে, তখনকার দিনে উনুন হতো, গ্যাস পুরোপুরি আসে, রান্না করছে, আর রেডিওতে যখন মানে ওই সবজিটা বসিয়ে রেখেছে, রেডিওতে গান হচ্ছে, তো এসে না ফাটাফাট ওটাকে আবার খাতায় লিখেছে, অর্ধেক হয়েছে, ঠিক আছে, আবার গেছে খুন্তি নাড়াতে, এর মধ্যে আমার ঠাকুমা এসে ধরেছে ওটা। তখনকার দিনে চিঠি হতো, আর আমার ঠাকুমা ভেবেছে আমার মা কাউকে প্রেমপত্র লিখছে। তো আমার মাই এত কেস খেয়েছে, তো আমি কত কেস খেতে পারি? আমি আর আমার মা একসাথে কেস খেতাম। চোখ দিয়ে জল বেরিয়েছে এসব কথা ভাবলে, মানে এত এই পুরো সিনেমাটার এবং এই যে কথাগুলো আমরা বলি সেগুলো এতটা মেমোরি সবার, মানে এগুলো মনে রেখেছি আমরা, মানে এইগুলোই হচ্ছে তোমার প্রেশিয়াস মেমোরি, শেষ দিন অবধি সাথে থাকবে, যেদিন যাবো সেদিন যাবে। এবার একটু খারাপ প্রসঙ্গেও আসি, সেটা হচ্ছে একটা অদ্ভুত বিষয় আমরা দেখি, যে যেহেতু তোমরা সবাই সোশ্যাল মিডিয়া এবং টেক দেখো, সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, কোনো জামা কাপড় বা কোনো গানে রিলস, সে বুঝলো কি বুঝলো না, আমরা যে গালিগুলো ব্যবহার করি সেটা না মহিলাদের এগেনস্টই হয় এবং মাদের এগেনস্টই হয়। খেয়াল করে দেখো যে, হ্যাঁ মোস্টলি। এবার বক্তব্যটা আমার এটা নয়, বক্তব্য হচ্ছে এটা যে তারা যখন এটা দেখছে বা তার মারা যখন দেখছে যে ছেলেরা, কারণ এখন মায়েরাও সোশ্যাল মিডিয়ায়,
কিরকম লাগে, মানে আমাদের সমাজটা কিরকম লাগে? যারা লেখে তাদের মায়েদের কেমন লেখে বলছি, যারা লেখে তাদের বাড়ির লোকেরা জানে না যে ওরা এটা লিখছে। তাই জন্যই আমরা সেই ফেসলেস শব্দটা যে ব্যবহার করি, বাড়িতে তো তারা সবসময় ভালো বিহেভিয়ার, বাড়ির সোনা ছেলে ওরা যদি জানতে পারে তাহলে ওরা নিজেরাই আর জায়গা থাকবে না। মায়ের জন্য মায়ের ছেলে সোনা ছেলে হয়। আমি বলছি কেন, আমি এটা খুব ডিপার লেভেলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে। জীবনে মানুষের খুব প্রবলেম হয়, সবারই আছে, কিছু না কিছু প্রবলেম থাকছেই। এই ফ্রাস্ট্রেশনটা বার করার একটা খুব ভালো জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দেখবে যে এই কমেন্টস যখন তুমি চেক করবে, সোশ্যাল মিডিয়ায় কোনো পাপি পাবে না, সবাই কিন্তু মহাপুরুষ, আর সবাই সব জানে, সবাই সব জানে। ঠিক আছে, ইট ইজ আ গুড ওয়ে অফ, আই থিংক কোথাও না কোথাও এতটা ফ্রাস্ট্রেশন আছে, আর সেই জায়গাটা তো দিচ্ছে না, ফ্রিডম আছে, তুমি যা ইচ্ছে লিখতে পারো, যা ইচ্ছে বলতে পারো। এটা আগেকার দিনে কোথায় হতো, মানে তুমি তো পৌঁছাতেই পারতে না কোনো আর্টিস্টের কাছে। বাট अगेन দেখো আস্তে আস্তে কিন্তু আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটাও তো ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, মানে এটা শুধু আর্টিস্ট অফ দি লিমিটেড না, কিন্তু এই যে ইনফ্লুয়েন্সার্সরাও আছে আজকের দিনে, বা যে কোনো নরমাল কেউ ভালো রিল বানিয়ে তার সবাই গালি খাচ্ছে, সবাই খাচ্ছে, পরিমাণটা হয়তো কম বেশি পার্থক্য রয়েছে। দেখো যারা লিখছে তাদের কোথাও জীবনে খুব সমস্যা আছে, খুব প্রবলেম আছে, সেই ফ্রাস্ট্রেশনটা তারা বার করতে পারছে না, দে সিরিয়াসলি নিড হেল্প। আর এটাই তোমরা যখন এরকম জায়গায় আছো, জনপ্রিয়তা শিখরেই বলছি আমরা, তোমরা দুজনে ধরো এমনি যে ফেসবুক ঘাটছো বা তোমার প্রোফাইলে দেখছো, তুম করে এরকম একটা গালাগাল, ধরো আমি বলছি যে তোমার বাবা মার নামেই গালাগাল দিচ্ছে, তোমাদের কি সেটা একেবারে ইয়ে যাতে কোথাও কি মনে হয় ভাই তুমি আমাকে চেনো না, তুমি গালাগালটা দিচ্ছ কেন? এইগুলোর মনে হয় না, আমার মনে হয় যে তোমার বাবা মা তোমাকে চেনে না, যদি চিনতো তাহলে তুমি এটা করতে পারতে। কারণ এটা আমি শিক্ষারও প্রসঙ্গ তুলবো না, কারণ আমার মনে হয় না কোনো বাবা মা তার বাচ্চাদের এরকম শিক্ষা দেয়। তো বাড়ির শিক্ষা প্রদানের বিষয় নয় কিন্তু এটা, যেটা ও বলছে এটা সাইকোলজিক্যালি ইমবেডেড, যে আমি হেল্প, মানে তাদের হেল্পের দরকার। হ্যাঁ, যদি একটু থেরাপি নেয় বা একটু ভালো বন্ধুদের সাথে যদি একটু সৎসঙ্গের সাথে থাকে, জিমে চলে যাও, ওজন তোলো, একটু ঘাম ঝরবে, ফ্রাস্ট্রেশন বেরিয়ে যাবে। আমরা সবাই ফ্রাস্ট্রেটেড ভাই, অন্যের উপরে বার করো। ঠিক ঠিক। তোমাদের আমি ইয়াশকে বলবো এবং নুসরাতকে বলবো, ছেলেদের সঙ্গে দুজনেকেই, তোমাকে বলছি এই আড়ি ভাবে সম্পর্কটা কার বেশি? ছেলেদের সাথে মানে বাচ্চাদের সঙ্গে আমারই, বিকজ সবচেয়ে বেশি ঝামেলা আমার সাথেই করে। ওর সাথে মোস্টলি ভাবি থাকে, মোস্টলি বিকজ ও তো বকতেও পারে না, বাচ্চাদের নাও বলতে পারে না। বকি আমি খুব রেয়ার, মানে ধরো এক্ষুনি ভয়ানক কিছু করছে, কাল না পরশু বললাম এই বলো, ও যেভাবে বলবে সেভাবে তো বাচ্চাও ভয় পাবে না, বুঝেছো তো? এই করবে না, ওই শব্দে বা ওই টোনে বাচ্চাটা আরে এসে আমার সাথে আরো দুষ্টুমি করতে শুরু করে দিল। সো আড়ি ভাবটা, আর আমি ওকে শিখিয়েছি, আমার ছোটটাকে তো ডেফিনেটলি শিখিয়েছি যে আড়ি কিভাবে করতে হয়, বিকজ আমি চাইছিলাম যে যেভাবে আমরা বড় হয়েছি, আমরা সবসময় সেটা চাই যে যেভাবে আমরা নিজেদের ছোটবেলা দেখেছি এক্স্যাক্টলি তো ওইটা আমরা দিতে পারবো না। আজকে টেকনিক্যালি আমরা এতটাই অ্যাডভান্সড, ওরা ফোন দেখছে, ওদের বিভিন্ন রকম মিডিয়ামস আছে, আমাদের কিচ্ছু ছিল না। তো আমাদের শৈশবটা খুব ইনোসেন্ট ছিল, তাও চেষ্টা করবো যে সেই ইনোসেন্সটা অ্যাটলিস্ট কিছুটা হলেও তাদেরকে যতটা বেশি সময় আমরা ইনোসেন্ট রাখতে পারি। শেষ দুটো প্রশ্ন। এক, মৌসুমী চট্টোপাধ্যায় তোমাদের কাছে কি ছিল, গোটাটা আমরা সিনেমাতে দেখতে পেয়েছি, বাইরের যে কথাগুলো বলা যেতে পারে, যেটা একেবারে খানিকটা ব্যক্তিগত কিন্তু একটুখানি বলা যেতে পারে, দুজনের ক্ষেত্রে যদি তোমরা একটু বলো কেমন ছিল দ্য এক্সপিরিয়েন্স উইথ হার, এতটা সময় তাকে নিয়ে আসা, তাকে ছেড়ে দেওয়া, এই গোটাটা যদি একটু তোমরা বলো সংক্ষেপে। ওই বলুক। ওভারঅল এক্সপিরিয়েন্স যখন ইনিশিয়ালি এনেছিলাম, মানে গল্পের লেভেল থেকে, প্রথমে তো আমাদের একটা টেনশন ছিল যে উনি রাজি হবেন, তারপরে আমরা পার্সোনালি সেভাবে চিন্তাও না, দি মৌসুমী চ্যাটার্জি, ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি উইথ আ স্টোরি, মানে যাকে দেখে হয়তো আমাদের মা বাবাদের হাঁটু কেঁপে যায় একদমই আজও, কারণ ওরা কিন্তু এখনো সেই বালিকা বধূতে আটকে আছে। কাল রাত অবধি সেটা, কালকে রাতেও আমি শুনেছি সেটা, ওনার কাছে এসে বলছে যে বালিকা বধূর থেকে আমার বাবা বলছে ছোটবেলা থেকে আপনাকে দেখছি। আমি বললাম প্লিজ এরকম বলো না, ওনারও বয়স এরকম হয়নি। বলছে না উনিও ছোটই ছিলেন। আর আমার মাও ভীষণ আপ্লুত গদগদ ভাবে তাকিয়েই রয়েছে ওনার দিকে। সো এটা মানে সেই লেভেলের ফ্যান, মানে আমরা হয়তো তখন আমাদের জন্ম হয়নি, উনি তখনের লেজেন্ড। মানে আজকে যেই নামগুলো উনি প্রেস কনে নিচ্ছেন, মানে সত্যজিৎ রায়, উত্তম কুমার, তরুণ মজুমদার, হ্যাঁ, সো বলে উনি কমেন্ট করতে পারছেন, মানে আমরা ওখানে চুপ হয়ে বসে আছি। আর উনি কিন্তু ঠোঁট কাটা কিন্তু মনের খুব ভালো,
ওনার কিন্তু যেটা আছে সেটা মুখের উপরে। আজকের দিনে বলে আমি ডিপ্লোম্যাটিক হতে পারবো না। একটু আগে আমরা ডিসকাস করছিলাম না যে আজকের দিনের মানুষ খুব ডিপ্লোম্যাটিক, যে ডিপ্লোমেসি মেনটেন করে, ওনার কিন্তু সেটা নেই। ওনার কিন্তু যেটা মনে আছে একদম বাজে হলে বাজে বলে দেবে, তোমার মুখের উপরেই বলবে, আর তোমার সেটা মেনে নিতে হবে। উনি তো সবসময় একটাই কথা বলেছেন যে আইদার ইউ কনভিন্স মি অর ইউ গেট কনভিন্সড। দিস ইজ আর ওয়ান লাইনার। মানে উনি ভীষণ দারুণ দারুণ ওয়ান লাইনার দেয়। আমরা তো বলি যে ওনার সাথে কোনো স্ক্রিপ্ট রাইটার থাকলে সে কিন্তু দারুণ গল্প লিখে দেবে। যে ইনস্টাগ্রাম করিস, ইনস্টাগ্রামের কত গ্রাম রে? হঠাৎ করে বলে নিজে নিজে। তো হ্যাঁ, ওনার সাথে অভিজ্ঞতা বলতে যেটা হয়েছে, উনি একজন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা হওয়া উচিত। হ্যাঁ, শি ইজ অ্যান এক্সপিরিয়েন্স। মানে আমরা কখনো ভাবতে পারিনি যে এরকম একটা সম্পর্ক, মানে একটা মা ছেলের ছবি করতে গিয়ে সত্যি একটা আমি একটা মা পাবো বা একটা মাও একটা ছেলে পেয়ে যাবেন, এই থট নিয়ে আমরা এগোইনি। বাট কোথাও না কোথাও সম্পর্ক ওরকম ভাবে মানে গড়ে গেছে। মানে যেখানে ওনাকে কাঁদতে দেখে নিজের কান্না পায়, ওনার কষ্ট দেখে নিজের কষ্ট হয়। আই থিঙ্ক ইট গোজ দ্য সেম উইথ হার। আই থিঙ্ক এটা না শব্দে বলে বোঝানোটা মুশকিল। যখন বিষয়টা ফিলিংস, রিয়েল ফিলিংসে চলে আসে, সেটা আর আমরা মানে ওই ইন্টারভিউ বা আড্ডা দিতে দিতে ক্যামেরার সামনে এটা একটু ডিফিকাল্টি হয় বোঝানো। শুধু ছোট করে এটুকুই বলবো দ্যাট এই ধরনের সম্পর্ক যেটা গড়ে উঠেছে, সেটা ফিল্ম করতে গিয়ে হোক বা ব্যক্তিগতভাবে মনের মিলের জন্য হোক, এটা সারা জীবনে রাখার মতন একটা সম্পর্ক। এন্ড আই থিঙ্ক সেই সম্পর্কের বাঁধনে কিন্তু আমরা বেঁধে গেছি। ঠিক। আর শেষ প্রশ্ন করবো, ঠিক না, আমি একটা জিনিস মানে আমরা সবাই আবিষ্কার করছি আর কি, সেটা হচ্ছে এই যে বাংলা ছবি আমরা যাদেরকে দেখছি এখন, যারা যারা ছবিতে আসছেন, এক মিঠুন চক্রবর্তী, রাখি গুলজারজি, শর্মিলা ঠাকুরজি এবং শেষমেশ মৌসুমী চট্টোপাধ্যায়, কেন মনে হচ্ছে যে আমরা তাদেরকে এতবার ফেরাচ্ছি, সে বাঙালি নস্টালজিয়াটাকে কেন নিয়ে আসছি? কি মনে হয় মানে অ্যাজ এ প্রোডিউসার তুমি জানো কি এই পুরো বিষয়টা দারুণ ভাবে একটা কোইন্সিডেন্স। এইটা আমরা জানি যে কোনো প্রযোজক সংস্থা জানতো না যে অন্যজন কি নিয়ে আসছে। আমরা তো জানতাম না যে রাখিজির সিনেমা আসছে। হ্যাঁ, মিঠুনদারটা জানতাম, রাখিজির সিনেমা আসছে বা শর্মিলাজির সিনেমা আসছে। উই ডিড নট নো। মানে যখন আমরা শুরু করেছি, আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে তারাও জানতে না। এবার এমনই কোইন্সিডেন্টলি হয়েছে যে আমরা জানতে পেরেছি যে 3টে নাই 4টে ছবি কিন্তু পরপর ভাবে প্লেসড। এটাকে আমরা বলবো ইটস আ ভেরি ভেরি গুড পিরিয়ড ফর বেঙ্গলি সিনেমা। এটা কিন্তু কোনো বাণিজ্যিক রূপে ভেবে কিন্তু এটা ইন্ডাস্ট্রিতে এই ডিসিশনগুলো নেওয়া হয়নি, এটা হয়ে গেছে। আর যখন হয়ে গেছে, বাঙালির জন্য এটা বিশাল বড় পাওনা বলে আমি মনে করি। যে এইটা ইটস আ ভেরি বিউটিফুল এরা, যেখানে আবার বাঙালি নিজের বাড়ি ফিরে এসেছে এবং সেই পুরনো নস্টালজিয়া। মৌসুমী আন্টি বলবো না, ম্যামই বলি ক্যামেরার সামনে, বিকজ আমরা তাকে মৌ বলে ডাকি পার্সোনাল লাইফে। তো উনি বললেন যে আমাদের হাত ধরে আর কি ফিরে আসবে। very beautifully she said that, বলে আপনাদের হাত ধরে আবার বাংলা সিনেমা ফিরে আসে। বলছে না না, আমাদের হাত ধরে কি, এটা তো আমাদের জায়গা, আমাদের বাড়ি। ভালো সাবজেক্ট দিলে তারা ডেফিনেটলি আসবে। আর মানুষের তুমি দেখো মানে হলে গিয়ে দেখছে, তাদের মনে এনারা এইভাবে দাগ করেছেন। এনারা তো সবাই লেজেন্ডারি ফিগারস, আর লেজেন্ডারি ফিগারসদের কোনো এক্সপায়ারি ডেট হয় না। আর্টিস্টের কোনো এক্সপায়ারি ডেট হয় না, সেটা উনি বলেছিলেন। ঠিক। and it is being proven। মানে রমরমিয়ে মানুষের হলমুখী হচ্ছে বাই গডস গ্রেস। কি সুন্দর মনে হচ্ছিল যে ফট করে অ্যাক্ট্রেস নুসরাত জাহান চলে গেল, অ্যাক্টর ইয়াশ দাশগুপ্তা চলে গেল, চলে এসেছেন প্রোডিউসার। এত সুন্দর করে গুছিয়ে বললেন পুরো বিষয়টা। মনে হচ্ছে সবকটা ছবিরই মানে যেই ছবিগুলো মানে যেগুলো আসছে বা যেগুলো আসবে পুরো একেবারে সমান্তরাল ভাবে খুব সুন্দর করে সাজানো। মানে কথাটা খুব ভালো লাগলো এই যে খুব সুন্দর করেছে বাংলা। সত্যি আমরা বোধহয় নস্টালজিয়াটা আবার ফেরত আসছে বাংলা ছবিতে, এটাই বোধহয় বড় কথা। কারণ যেভাবে আমরা দেখেছি এটা কিন্তু সত্যি সত্যি হয়ে গেছে। মানে এই সময়টাই এত দারুণ। এনাদের সময়ের যেমন মৌসুমী ম্যামের বোনের সাথে, দিদির সাথে কথা বলে বারবারই মৌসুমী ম্যাম বলতে গিয়ে আটকে যাচ্ছে। এখানে কোনো অসুবিধা না। জিনিসটা হচ্ছে কি বলতো, এটা একটা প্রবলেম হচ্ছে, প্রেসের সামনে প্রবলেম হচ্ছে আমার, বিকজ পার্সোনাল সম্পর্ক তো। কিন্তু মানুষের জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে উনি কিন্তু দি মৌসুমী চ্যাটার্জি, ঠিক আছে? সো আর সেখানে মনে হবে যে আমরা হয়তো সঠিক রেসপেক্টটা তাকে দিচ্ছি না, যেখানে কিনা সম্পর্কটা আলাদা। তো পার্সোনাল জিনিসটা নয় পার্সোনালি থাকে, ক্যামেরার সামনে ম্যামই থাকুক। সো জিনিসটা হচ্ছে, হোয়াট ওয়াজ আই সেইং, আই জাস্ট মিসড আউট অন দ্য পয়েন্ট। যে বাংলা সিনেমায়
আমাদের এই যে মৌসুমী ম্যামেরও আমি বলছিলাম যে দিদি আছে, বা আমাদের বাবারা বা বয়স্ক যারা লোকেরা আছে তাদের সাথে যখন কথা হয় তারা বলতো যে না আজকালের সিনেমা দেখি না, আজকালের সিনেমা দেখা হয় না, এখনো তো ওই মোহাম্মদ রফির গান শুনি, কিশোরের গান শুনি। কিন্তু তারা এনাদের জন্য কিন্তু চলে আসছেন, হলমুখী হচ্ছেন, যারা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে। এখনকার সিনেমা কোথায় ভালো, এখনকার গান। আজকেই তো সকালবেলা মৌসুমী ম্যামের দিদি যিনি ছিলেন উনি আমাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন, উনি বললেন যে আমি না বাংলা সিনেমা আমি সিনেমাই দেখি না, আর খুব বেছে বেছে দেখি। হ্যাঁ মানে এটা কিন্তু বাংলা নিয়ে বলছিল না, এটা ওভারঅল নিয়ে বলছে, বিকজ তাদের মনে হয় যে এখন যে ধরনের সিনেমা হচ্ছে সেটা তাদেরকে কেটার করছে না বা তাদের মনে ধরছে না। কিন্তু আই এম শিওর যে আড়ি দেখার পরে ওনার যে ফিডব্যাকটা ছিল, আমার মনে হয় এই ধরনের ফিডব্যাক যদি আমরা ওনাদের কাছ থেকে পাই তাহলে মনে করব যে আমরা যে বিষয়টা ভেবে আমরা এগোচ্ছিলাম তাতে কিন্তু আমরা কিছুটা হলেও সাকসেসফুল হই। এই যে আশীর্বাদটা পাচ্ছি বড়দের থেকে, এই যে মায়েরা দেখছে, ওদের দেখে ভালো লাগছে, ওরা যে আশীর্বাদটা করছে, আই থিংক এটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক এরকম বাড়ি একটি ছবি, যেই ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়, যার ব্যাপারে কথা বলছিলাম, তাকে দেখতে হলে এবং তাদের সঙ্গে দুজনকে দেখতে হলে আপনাদের এই প্রেক্ষাগৃহে যেতে হবে এবং ছবিটিকে দেখতে হবে, আপনাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে। আর তোমরা যদি কিছু বলতে চাও প্লিজ। আমরা আলাদা করে কিছুই বলতে চাই না, বা সত্যি ভালো রেসপন্স পেয়েছে মানুষের এবং সকলেই হলমুখী হচ্ছেন। বাংলা সিনেমা, এটা খুব ইম্পর্টেন্ট যে বাংলা সিনেমা কিন্তু লোকে হলে গিয়ে দেখুক, এবং সেটা যে কোনো ছবির হাত ধরে যদি সেটা হচ্ছে তাতে আমরা ভীষণ ভীষণ হ্যাপি। সবাইকে ভয় পাইয়ে দাও যে ওটিটিতে আসবে না, তাহলে ভালো হবে, তাহলে বেশি লোকজন যাবে না। এই ঢপটা আমরা ডেফিনেটলি দেব না এখন, কিন্তু হলে গিয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স কিন্তু ওটিটিতে আসলে, বাড়িতে ড্রয়িং রুমে বসে দেখলে কিন্তু সেটা পাবেন না, সেটা ওনারা নিজেই বুঝতে পারছেন। আর একটা ভালো ছবি দেখতে হলে সিনেমা হলে যান। আমরা চেষ্টা করেছি ভালো করে একটা ছবি বানানোর। আপনাদের প্রিয় মৌসুমী চ্যাটার্জি রয়েছে, তার সঙ্গে অবশ্য আমরা রয়েছি। তো সিনেমা হলে গিয়ে আড়ি দেখে আসুন, অনেকেরই ভালো লেগেছে, আপনারও ভালো লাগবে। ইয়েস, এই তো বলে দিয়েছে আর কি। আর মায়েরাই তো যাবে দেখতে, মাদের কাছে তো আবদার করে। ঠিক এরকম অনেক আড্ডা, আলোচনা, তথ্য, গসিপ জানতে গেলে আপনাকে দেখতে হবে theworld.in। আমাদের চ্যানেলটার নিচে রয়েছে সাবস্ক্রাইব বাটন জ্বলছে, একটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে টিপতে হবে, আর যা যা নোটিফিকেশন সেগুলো চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ এবং বিশ্বদীপ।